ধরে নেওয়া হয় বাংলাদেশে থ্যালাসেমিয়ার বাহকের সংখ্যা প্রায় 2 কোটি এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে আছে এমন সংখ্যা প্রায় 50 থেকে 60,000। যদিও এর সঠিক পরিসংখ্যান আমরা কেউই আসলে জানি না, কিন্তু এই থ্যালাসেমিয়ার ভয়াবহতা কত দূর, এর ধকল একটি পরিবারকে কত গুণ পর্যন্ত বহন করতে হয় এবং এর চিকিৎসা সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আর গণিকেতনের বিষয়ে আমরা দিয়েছি থ্যালাসেমিয়া প্রতিকার প্রতিরোধ, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়া একজন আছেন, তার সঙ্গে দুজন চিকিৎসকও আছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দা মাসুমা রহমান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। সঙ্গে আরও আছেন ডাক্তার সাজিয়া ইসলাম, চিফ মেডিকেল অফিসার বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, এবং একই সঙ্গে আছেন মোহাম্মদ নাজমুল হোসেন, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি শুরুতেই অধ্যাপক মাসুমা রহমান আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের থ্যালাসেমিয়া রোগ যারা বহন করছে, বাহক বা আক্রান্ত যাই বলি না কেন, তাদের প্রেক্ষাপট বা পরিসংখ্যানটা একটু যদি আইডিয়া দেন আমাদেরকে। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাংলাদেশ সরকারের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি 9 জনে একজন ধারক। আর রোগীর সংখ্যা থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের অনুযায়ী 60 থেকে 80,000। যদিও আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারি না যে আমাদের কতজন রোগী আছে। আর একেবারে ছোটোবেলা থেকেই যারা মেডিকেল কলেজের থেকে আমরা থ্যালাসেমিয়া রোগটা জানি, এই কারণে জানি থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে সারা বিশ্বব্যাপী মোস্ট কমন জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে এটা যেটা বৈশিষ্ট্য হলো যে আমরা হয়তো বাবা মা যারা আছে তারা হয়তো ধারক, কিন্তু আমার অসচেতনতার জন্য আমার বাচ্চাটা হয়তো থ্যালাসেমিয়া রোগী হতে পারে। আমরা মানে দেখে আসছি যে আমাদের দেশে যতগুলো রোগী আছে তারা কেউই জানতো না যে তার বাবা মা ধারক, কিন্তু যখন একটা থ্যালাসেমিয়া রোগী আসে তার যখন ঠিকমতো গ্রোথ হয় না, তখন দেখা যায় যে আমরা যখন ইলেকট্রোফোরেসিস করি তখন দেখা যায় যে তার না জেনেই তার বাবা মা থ্যালাসেমিয়ার ধারক হয়েছে এবং থ্যালাসেমিয়ার একটা ক্ষতিগ্রস্ত জিন বহন করেই চলছে। আমাদের এরকম পরিসংখ্যানও আছে যে একটা মানুষ ধারক হিসাবে জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু সে জানে না, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলিতে দেখা যায় 2 থেকে 3 জন বাচ্চা অসুস্থ। তো আর একটা থ্যালাসেমিয়া বাংলাদেশের পরিপ্রেক্ষিতে থ্যালাসেমিয়া এখনও আমরা ব্লাড ট্রান্সফিউশন এবং আয়রন চিলেশনের ওষুধের উপরেই নির্ভর করি। আমাদের দেশে খুব প্রাথমিক পর্যায়ে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে 1-2 সেন্টারে, কিন্তু আমরা এখনও পূর্ণাঙ্গ সফল চিকিৎসা যেটা বলা যায় সেটা এখনও পাইনি। মানে আমাদের ফলটা এখনও আশানুরূপ হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশে চিকিৎসা, থ্যালাসেমিয়ার চিকিৎসা বলতে ব্লাড ট্রান্সফিউশন বোঝায়। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা রোগীকে বা একটা বাচ্চাকে প্রতি মাসে বা প্রতি 2 সপ্তাহ পর পর রক্ত বহন করেই নিতেই হচ্ছে, এবং যতদিন সে বেঁচে থাকছে ততদিন এই লোডটা কিন্তু আস্তে আস্তে তার পুরো ফ্যামিলির উপরে পড়ছে। এবং একটা পর্যায়ে দেখা যায় যে একটা পুরো ফ্যামিলি এবং তার আশেপাশের যারা আছে বন্ধু বান্ধব কলিগ, তারাও কোনো না কোনোভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এমন রোগীও আছে যে রোগী খুব বিত্তবান ছিলেন, জাকাত দেওয়ার মতো ক্ষমতা ছিল, কিন্তু তার বাচ্চাকে চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত তাকে নিজেকেই জাকাত নিতে বাধ্য করতে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। আচ্ছা, আমি আপনার কাছে আসবো ডাক্তার সাজিয়া ইসলাম। আপনার কাছে জানতে চাই যে ম্যাডাম যেটি বলছিলেন যে এই রোগীদেরকে বের করা যায় না বা ওনারা মারা যায় কেউ কেউ, তা উনি জানতেই পারেন না যে তার থ্যালাসেমিয়া ছিল। তো এই রোগীদেরকে আসলে বের করার পথ কি বা বের করছেন কিভাবে? মানে আপনারা কি এমন কিছু সচেতনতা সৃষ্টি করেছেন যার মাধ্যমে একটু কেউ না কেউ মনে করছে যে আমার সন্তানই হয়নি কিন্তু তিনি পরীক্ষা করছেন? এই পথগুলো কি কি? হ্যাঁ, আপনার কোশ্চেনটার যেটি আমি ইলাবোরেটেড করে বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে আসলে বাহক তো ম্যাম যেটা বললেন যে 9 জনের মধ্যে একজন আমরা পাচ্ছি, কিন্তু আসলে আমরা জানি না, কারণ বাহককে কিন্তু বাহির থেকে দেখলে বোঝা যায় না, একদমই স্বাভাবিক তারা। এবং হচ্ছে যখন আমরা তাদেরকে তারা বিবাহ করছেন এবং তাদের যখন ফার্স্ট বেবি বা আসছে, তখন তারা জানতে পারছেন যে তারা ক্যারিয়ার ছিলেন বা বাহক ছিলেন। তো আমরা চেষ্টা করি যখন তারা ওই অবস্থাতে আসেন তাদের সেকেন্ড একটা বেবি যাতে না হয়, এই জন্য তাদেরকে আমরা কাউন্সেলিং করি
যে ইন ফিউচার যদি তারা কখনো ফ্যামিলি প্ল্যানিংয়ে যান, তারা অবশ্যই যেন তাদের যে প্রেগনেন্সিটা আসবে সেখানে প্রিনেটাল ডায়াগনোসিসটা করে তারা বাচ্চা নেন। সেখানে আসলে বোঝা যায় একটা থ্যালাসেমিয়া বেবিটা থ্যালাসেমিয়া হবে না বাহক হবে না নর্মাল হবে, এইটা একটা প্রতিরোধের জায়গা। আর সেকেন্ড হচ্ছে আমরা অবশ্যই এটার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এবং আমরা চেষ্টা করছি, এবং এটার জন্য আমরা বিভিন্ন কমার্শিয়াল জায়গাতে ইউনিভার্সিটিগুলোতে যখন আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করি সেখানে আমরা সবসময় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এবং আমরা চাই যে আমাদের যারা ইয়ুথরা আছেন তারা এই থ্যালাসেমিয়া সম্বন্ধে জানুক, এবং যখন তারা জানবে এবং তখন তাদেরকে আমরা এনকারেজও করি যে ইলেক্ট্রোফোরেসিসটা করার জন্য, এবং আমরা সেই ব্যবস্থাটাও নিয়ে যাই যাতে যারা ইনশিওর করে যে তারা টেস্টটা করবে তাহলে তাদেরকে আমরা স্যাম্পল নিয়ে আসি। সেখানে ফিল্ডে বসেই পরীক্ষাটা করা যায়? ফিল্ডে বসে করা যায় না, আমরা স্যাম্পলগুলো কালেক্ট করে প্রপারভাবে সেটা চেইন মেনটেন করে নিয়ে আসি, এবং আমাদের ফাউন্ডেশনে আমরা ইলেক্ট্রোফোরেসিস করে তাদেরকে আবার সেই রিপোর্টগুলো জানাই। সাধারণত যারা রক্ত দিতে আসছে আপনাদের এখানে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যারা আসে, এই রক্ত দিতে আসার পর কি এরকম কাউকে পরীক্ষা করতে গিয়ে পাওয়া গেছে যে তিনি বাহক ছিলেন, এরকম এমন কেমন ঘটে? আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের একটা নিয়ম আছে, ইথিক্স আছে, যে আমরা প্রথমেই একটা হিমোগ্লোবিন টেস্ট করি প্রত্যেকটা হচ্ছে গিয়ে ডোনারদের। তো যদি তার দেখা যায় যে তার হিমোগ্লোবিন কম বা এখানে কম পাওয়া যাচ্ছে তাহলে তাদেরকে আমরা একটা সিবিসি করি। সাধারণত সিবিসিতে বোঝা যায় যে তার যে কাউন্টগুলো সেটা আপনার কম আছে কিনা, ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার কোনো ডেফিসিয়েন্সি আছে নাকি এটা ইন্ডিকেটর করে যে তাকে আমরা ইলেক্ট্রোফোরেসিসে যাব। যদি সেরকম মনে হয় আমরা অবশ্যই তাকে সেটা অ্যাডভাইস মানে এখান থেকে মানে পাওয়া গেছে কিনা, পাওয়া যায় তো? হ্যাঁ, পাওয়া যায়। এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমাদের যারা আমরা স্টাফরা আছি আমরা সবাই হচ্ছে গিয়ে একটা নিয়ম করা আছে আমাদের যে প্রত্যেকের ইলেক্ট্রোফোরেসিস করা লাগবে। তো অনেকেই আছে, আমাদের নার্স, আমাদের ডক্টর সাইড অনেকেই আছে, এবং যারা স্টাফরা আছেন অনেকেই দেখা গেছে সেখান থেকে বাহক বের হয়েছে। নাজমুল হোসেন ম্যাডাম প্রথমে বলছিলেন যে থ্যালাসেমিয়া যিনি আক্রান্ত হন তাকে দেখে বোঝা যায় না আসলে তার বয়স কত। আমি দর্শকদের স্বার্থে জানতে চাই যে আপনার এখন বয়স কত, আর আপনি কিভাবে জানতে পারলেন যে আপনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত? আমার বয়সটা এখন আপনার 27 বছর। 27 বছর, 27 বছর। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছি। আচ্ছা। আর আমি আমার যে এটা যে থ্যালাসেমিয়া আমি তো জানার বিষয় না, সেটা আমার ফ্যামিলি জানার কথা। তবে আমি যতটুকু বড় হওয়ার পর উপলব্ধি করতে পারছি যে থ্যালাসেমিয়া মানে যখন ব্লাড শেষ হয়ে যায় তখন বিভিন্ন সিমটম দেখা দেয়। আপনার দুর্বলতা কাজ করে, তারপরে আপনার মাথা ব্যথা একটু কাজ করে। সেই ক্ষেত্রে তখন মনে করে যে ব্লাডটা সঞ্চালন করতে হবে। এটাই হলো আমার। হ্যাঁ, মানে আপনি কবে জানলেন, ঠিক কবে? পিতামাতাই তো আগে জেনেছে, আপনাকে নিয়ে এসছে, মানে ওই সময়ের গল্পটা জানতে চাই। প্রথম কখন জানতে পারলেন আপনি? প্রথম আমি যতটুকু আমার পিতামাতা থেকে জানা যে আমি 6 মাস বয়স থেকে আমার থ্যালাসেমিয়াটা ধরা খায়। আচ্ছা। তো সর্বপ্রথম আমি তখনটার জার্নিটা অনেক কষ্টদায়ক ছিল। তখন কিন্তু সচরাচর আপনার ইয়েটা ছিল না, ধরেন আমাদের থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আপডেট যে এখন যে ট্রিটমেন্টটা দিচ্ছে সেটা ছিল না। তখন আমার ফ্যামিলি, আমার মা, আমার বাবা আপনার শিশু হসপিটালে 1 ব্যাগ ব্লাডকে 2 ভাগ করে 2 দিন থেকে ওয়ার্ডে ব্লাডটা দিতে হইতো। যা এখন আপনার সময় এবং উন্নত মানের ট্রিটমেন্ট এখন আমরা পাচ্ছি, তখন ওইটা ছিল না। শুধু অনলি ফর ব্লাডটা পাওয়াটাই আমাদের জন্য দুষ্কর ছিল। কারণ তখনকার আপনার ডোনাররা, এখন তো সোশ্যাল মিডিয়াতে বললেই মানুষ অন্তত ব্লাড নিয়ে চলে আসছে। তখনকার আপনার ডোনাররা ব্লাড মানে দিতে চাইতো না বা এটা নিয়ে সচেতন ছিল না। এখন আল্লাহর রহমতে যেমন সবাই স্বেচ্ছায় ব্লাড দিচ্ছে, আমরা ব্লাড পাচ্ছি। তখনকার প্রেক্ষাপটটা অনেক মানে খুব কষ্টদায়ক ছিল। তো সেই ক্ষেত্রে ধরেন আমার ফ্যামিলি আমার সাথে ছিল, মানে আমার ফ্যামিলি আমার সাথে সবসময় যত হার্ডলি প্রসেসই ছিল ব্লাড ট্রান্সফিউশনের প্রেক্ষাপটে আমার ফ্যামিলি, আমার ভাই, আমার বড় ভাই একজন, উনিও আমাকে সব কিছু অর্গানাইজ করে
আমাকে তখন ব্লাড ট্রান্সফিউশন করাতো। আমি আপনার কাছে আসবো অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান। আমি একটু ওর কথা প্লিজ। আমি একটু অ্যাড করতে চাই। প্রথম দিকে যখন আমরা বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন তৈরি করলাম এবং ট্রান্সফিউশন দেওয়া শুরু করলাম, তখন প্রায় দেখা যেত যে একটা রোগীর সাথে তার মা আসছে। আমরা যখন তার আরেকটু বিস্তৃত ব্যাখ্যা জানতে চাইলাম, তখন দেখা গেল যে তার নিম্নবিত্ত পরিবারে বেশিরভাগ সময় যে তার বাবা চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? যে তোমার কারণে আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি এর মানে ভার বহন করো, আমি আর তোমাদের সাথে নাই। প্রথম দিকে প্রায় অনেক মাই আসতো, শুধু মাই আসতো এবং বাচ্চাটা আসতো। আমাদের অনেক রোগী এখনও আছে যে তার মানে থ্যালাসেমিয়া হওয়ার অপরাধে তার বাবা তার মাকে পরিত্যাগ করে গিয়েছে এবং মাই তাকে কষ্টে শিষ্টে আমাদের বিভিন্ন প্রোগ্রাম যেমন জাকাত ফান্ড, পুয়ার ফান্ডের মাধ্যমে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে চলছে। আচ্ছা, এই যে বাহকে বিয়ের ফলে যে সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ওইটা হচ্ছে যে আমাদের প্রথম দিকে দেখা যেত, স্পেশালি যদি মুসলিম প্রধান দেশগুলোতে সব জায়গায় একই আছে যে আপন আত্মীয় স্বজনের সাথে বিয়ে করতো। তাতে তখন দেখা যায় বাবা যে জিন বহন করছে থ্যালাসেমিয়ার জন্য, মাও সেম জিন বহন করছে। এখন যদিও জিনিসটা অনেক বিস্তৃত হয়েছে, কিন্তু এখনও গ্রামে গঞ্জে পাওয়া যায় যে চাচাতো বোন, মামাতো বোন, এদের মাধ্যমেই থ্যালাসেমিয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর অনেক সময় সিঙ্গেল মিউটেশনও হতে পারে, একদম নতুন করে তার থ্যালাসেমিয়ার জীবাণুটা আসতে পারে। এখন আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কষ্টকর, যে আমি জানি না যে আমরা যারা শিক্ষিত মানুষ, আমি জানি না যে আমি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা। এবং খুব শুধুমাত্র আমরা বলি যে ইলেকট্রোফোরেসিস অনেক পরের ব্যাপার, শুধুমাত্র রক্তের মাত্রা এবং সিবিসি এই দুটা পরীক্ষা করেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার শরীরে কোনো কারণে হিমোগ্লোবিনের ঘাটতি আছে। হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে তখন যদি আমরা সেকেন্ড পরীক্ষা করতে চাই, ইলেকট্রোফোরেসিস করতে চাই, তাহলে জানতে পারি যে থ্যালাসেমিয়ার সে ধারক কিনা। আমরা প্রথম দিকে কিছুদিন মানে চেষ্টা করেছিলাম এগুলো ছেলে এবং মেয়ে উভয়কে সচেতন করার জন্য। পরবর্তীতে দেখা গেল আমাদের সামাজিক টাবুর জন্য মেয়েরা হয়তো বলতে পারছে না। আমি যেমন আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের যারা শিক্ষিত এবং সচেতন ছেলে যারা আছেন, তারা যেন বিয়ের করার আগে একটু মাত্র জেনে নেন তার অ্যানিমিয়া আছে কিনা। যদি অ্যানিমিয়া থাকে তাহলে সেটা কি ধরনের অ্যানিমিয়া। ধন্যবাদ। ডাক্তার সাজিয়া ইসলাম, আমি জানতে চাই যে কোভিড, ডেঙ্গু বা একেবারে সাধারণ যে রোগগুলো হয়, আমরা প্রথমেই দেখি যে সিবিসি দিয়ে আসলে পরীক্ষাটা শুরু হয়। এই পরীক্ষাটা যখন দেয়া হয়, তখন যারা পরীক্ষা নিরীক্ষার রিপোর্টটা যারা দেখছেন, মেডিসিন বিশেষজ্ঞ বা যে কেউ একজন এমবিবিএস ডাক্তার, তিনি কি আসলে দেখে প্রথম দেখায় বুঝতে পারেন যে তার আসলে থ্যালাসেমিয়া হয়েছে কিনা? প্রথম যেটা, যদি সিবিসির কথাই বলেন, সেখানে পেরিফেরাল ব্লাড ফিল্মটাও করা হয়। যদি আমরা সিবিসিতে কাউন্টগুলি কম পাই, সেখানেই আসে যে তার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আছে। তো এইটার কারণ যখন বের করতে চাই, তখন আমরা সাধারণত ডক্টররা তাদেরকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এটা প্রেসক্রাইব অ্যাডভাইস করে দিয়ে থাকি। না, কিন্তু আমার জানার বিষয় হচ্ছে যে যত সিবিসি পরীক্ষা হয় বাংলাদেশে, এটা তো মানে সীমানা নাই। সিবিসি পরীক্ষা করানো হয়নি এরকম লোক হয়তো খুঁজে কম পাওয়া যাবে, কিন্তু সেই পরীক্ষাটা দেখেই ফার্স্ট লুকে কি একজন বুঝে ফেলতে পারে বা সন্দেহ করতে পারে? সন্দেহ করতে পারে, কিন্তু সন্দেহ করে কিনা? সন্দেহ যদি আপনি বলেন, তাহলে হচ্ছে গিয়ে একজন এমবিবিএস ডক্টরকে অবশ্যই থ্যালাসেমিয়া সম্বন্ধে জানেন। তিনি যদি না জানেন তাহলে সিবিসি দেখেও সেটা স্কেপ হবে। আরেকটা কাইন্ডলি, যেটা আপনি একটু আগে আমাকে বললেন যে একজন বাহক আর বাহকের বিবাহতে তার হচ্ছে গিয়ে এটা কি হবে। তো যদি আমরা একজন বাহক আর একজন বাহকে বিবাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে যে শিশুগুলো আসবেন তাদের মধ্যে দেখা যায় যে বাবা মার মতোই বাহক তারা 50 ভাগ হয়ে থাকে। 25 ভাগ আপনার থ্যালাসেমিয়া হয় আর 25 ভাগ হচ্ছে নর্মাল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। মোহাম্মদ নাজমুল হোসেন, আপনার কাছে জানবো যে খুবই ভালো লাগলো আপনি যেটি বলছিলেন যে আপনার পরিবার আপনাকে কখনো ছেড়ে যায়নি, সব পরিবারের গল্প একই রকম না। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের একজন অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার রবিন,
তার পরিবারে ছিল, উনি এটার সাথে একেবারে ওতপ্রোতভাবে কাজ করছেন। আপনার ক্ষেত্রে কি হয়েছে এই থ্যালাসেমিয়া প্রতিরোধের ক্ষেত্রে? আপনি নিজে থেকে সচেতনতা সৃষ্টি করা বা কোনো টিমে কাজ করা এমন কিছু করেন কিনা আপনি? উল্লেখযোগ্য কিছু তেমন একটা করতে পারিনি, যেটা আচ্ছা, মানে আপনার জীবনেরই তো একটা বহু যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তবে চেষ্টা করি যে আমার মতো পেশেন্ট যারা আছে, রোগ বহন করতেছে, তাদের পাশে নীরবে হলো পাশে থাকার জন্য, তাদেরকে সচেতন করার জন্য, যেন এই রোগটা যেন আগামীতে তারা যেন না হয়, বা আপনার ওই যে কনসেপ্ট, বিয়ের পরে কনসেপ্ট হওয়ার প্রেক্ষাপটের আগের ধারণাগুলো যেগুলো ম্যাডামরা বলছিল, ওই ধারণাগুলো আমার মানে আমার সাথে যারা রোগী তাদেরকে সবসময় আগে আমি এটা বলার চেষ্টা করি এবং সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করি যে কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় বা কিভাবে এই রোগটাকে সংযত রাখা যায়। মুক্তি পাওয়া যায় না, কিন্তু সংযত রাখা যায়। মানে আপনি যে রক্ত নিতেন, মানে একেবারে প্রথম দিকে কত ব্যাগ নিতেন মাসে, এখন নেন কিরকম? আপনার জীবনের ধারাবাহিকতা জানতে চাই রক্ত নেবার ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আমি মেজর পেশেন্ট, মূলত আমি 1 থেকে 10 বছর পর্যন্ত আপনার 1 ব্যাগই ছিল, তারপরে 20 পর্যন্ত 2 ব্যাগ ছিল, এখন 2 ব্যাগ 3 ব্যাগ, 2 ব্যাগ 3 ব্যাগ। এখন তার মানে হচ্ছে যে আপনি যেহেতু বড় হচ্ছেন, আপনার চাহিদা বাড়ছে আর কি রক্তের, এরকম? জি, এরকমই চাহিদা। রক্ত নিতে গিয়ে, রক্ত গ্রহণ করতে গিয়ে, রক্ত জোগাড় করতে গিয়ে কি ধরনের সংকটে পড়েছেন জীবনে? এই গল্প তো খুবই পরিচিত হওয়ার কথা। যখন ফার্স্ট টাইম যখন রোগ ধরা পড়ে, তখন সেক্ষেত্রে তো ডোনাররা তো এখন তো আর স্বেচ্ছায় যেমনভাবে ব্লাডটা দিচ্ছে, আগে দিত না, তখন এটা দিত না। তখন সেক্ষেত্রে আমার মা, উনি আবার আমার একজন বড় ভাই, উনি বিভিন্ন, যেমন কোয়ান্টাম থেকে এটা আমার বড় ভাই বের করছে ওই অ্যাড্রেসটা, বের করে ওখান থেকে কিছু ব্লাড কালেক্ট করতো, যদিও তখন পাওয়াটা দুষ্কর ছিল। তারপর বই মেলা, বিশেষ করে তখন আগে বই মেলাতেই ব্লাডটা সংগ্রহ করার জন্য ইজি ছিল। তো ওই বই মেলা থেকে মানে আমার আম্মা এবং আমার ভাই বইমেলা থেকে ওই ব্লাডটা সঞ্চালন করে দিত। তো অনেক প্রেক্ষাপটে, যেমন ঈদের সময় ব্লাডটা পাওয়াটা খুব কঠিন ছিল, এবং রোজার সময় ব্লাডটা পাওয়াটা খুব কঠিন ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ হয়ে যেত, তবে কষ্ট হতো। আপনাকে রক্ত এখন কে দেয় নিয়মিত? সরাসরি এসেই তো দেয়, মানে এখন মূলত আমার বন্ধু বান্ধব বা আমার ভাইয়ার বন্ধু বান্ধব, তারা এসে কেউ কি এমন আছে যে মানে কিছুটা, পাশাপাশি থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আমাকে বড় একটা সাপোর্ট দেয়। আচ্ছা, আপনার কাছে আসবো। অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, আপনার কাছে জানতে চাই যে ওই যে বলছিলেন যে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন তাকে রক্ত দিচ্ছে, মানে সেটি কিভাবে দিচ্ছে? আপনারা কিভাবে যোগান দিচ্ছেন এই রক্তের, বা কত ব্যাগ পর্যন্ত যোগান দেওয়া লাগে, সেটি যদি একটু বলেন। এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা দুভাবে ব্লাড কালেকশন করার চেষ্টা করি। একটা হচ্ছে আমাদের ইন হাউস, যে যারা স্বেচ্ছায় দেন তারা আমাদের ব্লাড ব্যাংকে এসেই রক্তটা দিয়ে যান। দানকারীর সংখ্যা আনুমানিক কেমন? স্বেচ্ছায় দান করার সংখ্যা এই মুহূর্তে যদি আমি বলি মাত্র 18%। 18% সংখ্যায় বলা যায় এটা কত শো বা মানে আমার চাহিদা হলো প্রতিদিন 100 থেকে 120 ব্যাগ বা 80 থেকে 120 ব্যাগ, এর মধ্যে মাত্র আমরা হয়তো 20টা ব্লাড জোগাড় করতে পারি। সেটা হচ্ছে আবার কিছু আমরা ইনডোর করি, কিছু আউটডোর করি। আমরা বিভিন্ন, এখন পর্যন্ত 28টা ইউনিভার্সিটিতে এবং প্রায় 15টা কর্পোরেট প্রতিষ্ঠানে গিয়েছি, আউটডোর প্রোগ্রাম করেছি। কিন্তু যেটা আমাদের দৈনন্দিন চাহিদা, এখনও যেটা আমরা চাই যে 100 ব্যাগ রক্তই আমরা স্বেচ্ছায় জোগাড় করতে পারবো, সেখানে কিন্তু আমরা মাত্র 20 ভাগ সফল হই। বাকি 80% আমার হচ্ছে কোয়ান্টাম, সন্ধানী, রেড ক্রিসেন্ট, বিভিন্ন জায়গায় আমরা রোগীর হয়ে যোগাযোগ করি। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ওইভাবেই তৈরি হয়েছিল। এটার মূল লক্ষ্য হচ্ছিল যে থ্যালাসেমিয়া রোগী যখন আসবে আমার কাছে, তখন আমি যেন তার সমস্ত সহযোগিতা করতে পারি, সেটা ব্লাড হোক,
তার ইনভেস্টিগেশন হোক, সহযোগিতা হোক, তার ফার্মাসিউটিক্যাল প্রবলেমটা হোক, তার কনসালটেশন হোক, এরকম আমরা 4টা ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি। তো ব্লাডের ক্ষেত্রে এখনও আমরা অনেক পিছিয়ে আছি এবং বাংলাদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা মাত্র 30%, অথচ আমরা কিন্তু 18 থেকে 20 কোটি লোক। আমরা যদি বছরে একবার করেও দেই তাহলে বাংলাদেশে রক্তের অভাব হওয়ার কথাই না। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। ডাক্তার সাজিয়া ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আপা যেমন বলছিলেন যে রক্ত আপনারা ম্যানেজ করে দিচ্ছেন, একজন রোগী তিনি নিজেই এটি স্বীকার করেছেন। মানে একজন রোগী যখন আসে কনফার্ম হয়ে গেল যে তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত, বা থ্যালাসেমিয়া ফাউন্ডেশন তাকে কি কি দেয় বা কি কোন কোন জায়গা থেকে সহযোগিতা করে? এটা প্রথম যদি আমরা বলি, আমাদেরটা হচ্ছে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনটা একটা ডে কেয়ার সিস্টেম। সকালবেলা আসবে, সে পুরো সার্ভিসটা নিয়ে তারপর চলে যাবে। কতজন এরকম আসে প্রতিদিন? প্রতিদিন যদি আমি ন্যূনতম বলি তাহলে 80 জন। 80 জন আসে প্রতিদিন, একেবারে 1 বছর বয়সী থেকে? হ্যাঁ, একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। আপনার হচ্ছে এটা এখন সর্বোচ্চ বড় কত বছরের আছে? বড় আমার 60 বছর বয়সীয় পেশেন্ট আছেন। হ্যাঁ, মানে যিনি 60 বছরের আছেন, সে জব করেন, যিনি 60 বছরের আছেন তিনিও কি সেই ছোটবেলা থেকে আক্রান্ত হয়ে আছেন? ছোটকাল থেকেই সে ব্লাড দিচ্ছেন এবং সে বিটা থ্যালাসেমিয়া মেজো এবং ব্লাড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট। আচ্ছা, তার প্রতিদিন আসছে। মানে আমি জানতে চাচ্ছি যে আরো কি কি, মানে তাদের ওষুধ লাগছে, আর্থিক সহযোগিতা লাগছে, মানে আপনারা কোন কোন পার্সপেক্টিভে সহযোগিতা করেন? আমি যদি ভাগ করি, প্রথমে আমি ট্রান্সফিউশন সাইডটাই ভাগ করি। যে আমরা ডে কেয়ার সিস্টেমে সবসময় যখন একজন নতুন নিউ পেশেন্ট আসে তাকে আমরা আগে কনসালটেশনে যাই। কনসালটেশনে যাওয়ার পরে তাকে আমরা সার্বিক যখন তাকে এক্সাম করে তার একটা প্রোটোকল তৈরি করি প্রথম ভিজিটে, এবং তার যদি তখন ব্লাডের প্রয়োজন হয় তাকে আমরা অর্ডারটা দিচ্ছি এবং তার কিছু ইনভেস্টিগেশন থাকে, সেই ইনভেস্টিগেশনগুলি আমরা আমাদের মারফতই সেটা হয়ে যায়, তাকে অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না। এবং হচ্ছে এইটা হচ্ছে আমার কনসালটেশনের জায়গাটা। এখন ট্রান্সফিউশন যদি বলি, ট্রান্সফিউশনের সাইটটাতে আমরা প্রথমেই আমাদের যে ব্লাড ব্যাংক তাকে আগে আমরা নক করি যে ব্লাডে আমার এটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমার জন্য খুব সৌভাগ্য হয় যে আমি তখন তার নামে সেটা বুক করতে পারি। বুক করলে সে সেই দিনই ব্লাডটা দিয়ে যেতে পারছে। এবং সেকেন্ড অপশন হচ্ছে আমরা ব্লাডটা দেওয়ার পর আমরা তাকে সেকেন্ড ভিজিটের জন্য, তার ব্লাড ট্রান্সফিউশনের যে সেকেন্ড ভিজিটটা হবে সেইটা আমরা তার হিমোগ্লোবিন, তার হচ্ছে ওজন, সব কিছু অনুযায়ী তাকে একটা নেক্সট ডেট দিই, যেটা তার SMS এর মাধ্যমে তাদের কাছে মেসেজটা চলে যায়, যাতে সে প্রিপেয়ার্ড হতে পারে পরবর্তী ভিজিটে সে ট্রান্সফিউশনটা দিতে আসবে। এবং এইটার জন্য তাদেরকে তারা চেঞ্জও করতে পারে, 7 দিন 8 দিন চেঞ্জ করতে পারে তাদের সুবিধা অনুযায়ী। এটা হচ্ছে আমাদের ট্রান্সফিউশন সাইট। এরপর হচ্ছে যেটা বলি যে আমাদের যে মেডিসিন সাইড যদি বলি, মেডিসিনের জায়গাটা হচ্ছে এদের ওভারঅল তো অনেক ব্লাড নিতে হয় এবং সাধারণত 10-20 ব্যাগ যখন চলে যায় তাদের ফেরিটিন লেভেলটা বাড়তে থাকে, যেটা হিমোগ্লোবিন ডিস্ট্রাকশন হয়ে ফেরিটিন গুলো শরীরে বিভিন্ন অঙ্গে জমা হয়, যেটা এই পেশেন্টদের জন্য খুবই ক্ষতিকারক। তো এইটার জন্য আমরা তখন তার ফেরিটিন লেভেলটা করে যদি দেখি সেটা রেঞ্জের অতিরিক্ত হয়েছে, তখন আমরা তাদেরকে আয়রন চিলেটর দিই, যে আয়রন চিলেটরগুলো সবগুলোই আমাদের ফাউন্ডেশনে অ্যাভেলেবেল আছে। মানে আপনারা ফ্রি দেন? এটা ফ্রি বলতে কি, আমাদের কিছু ফান্ড আছে, যে ফান্ডে যে পেশেন্টটা যদি আমার গরিব থাকেন সেটা আমরা বুঝি। প্রথম ইতে কিন্তু আপনি একটা পেশেন্টকে ধরতে পারবেন না, সে তো আমার কাছে গরিব হয়েই আসতে পারে, ঠিক আছে, কিন্তু আমাকে তাকে জাজ করতে হবে। আমরা তাকে জাজ করি, তাকে আমরা তার একটা অ্যাপ্লিকেশন জমা নেই এবং সেটা আমরা যাচাই বাছাই করি। আমাদের একটা কমিটি আছে, কমিটি যদি মনে করে যে না এই পেশেন্টটা এটা পাওয়ার যোগ্য এবং সে রেগুলারিটি মেনটেন করছে, তবে অবশ্যই তাকে আমরা জাকাত ফান্ডে নেই এবং সেখান থেকে সে একটা পায়। এবং যেটা হিন্দু যেহেতু আছে আমাদের, সেটা আমরা পোর ফান্ড থেকে হেল্প করি এবং কিছু স্পন্সরও থাকে, স্পন্সরদেরকে আমরা বলি এবং স্পন্সর নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা আছে যে সে তার চুজ করে নিতে পারে রোগীকে। তখন আমরা কতগুলো তাদেরকে দেই, প্রত্যেকটা পেশেন্টের একটা, মানে স্পন্সরের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীরা সেবা পাচ্ছে, এই সংখ্যাটি কেমন? এটার সংখ্যা আপনি 180 বা 200 ধরে রাখেন। আচ্ছা, এটা ব্যক্তিও হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে? ব্যক্তিও হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। অনেক ব্যক্তিও আছে তারা সহযোগিতা করছেন। খুবই ভালো লাগছে শুনে। আসবো আপনার কাছে মোহাম্মদ নাজমুল হোসেন। থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তারা খুব বেশি দিন বাঁচে না, মানে এরকম একটা কথা শোনা যায়, বা এটার একটা আসলে বয়সের একটা গড় সময়সীমাও আছে। আপনি যেহেতু
গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, তার মানে আপনার ট্রিটমেন্টটা যে ভালো চলছে এই কারণে আপনি হয়তো আমাদের সাথে বসে এখন কথা বলতে পারছেন আর কি। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার ট্রিটমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে মানে আপনি কি নিজে বলতে পারবেন যে কি কি কারণে আপনার ট্রিটমেন্টটা সঠিক হচ্ছে বা সঠিক হয়েছে, সেটি আপনি জানেন কিনা? আসলে এই ট্রিটমেন্ট ভালোভাবে পরিচালনা করতে হলে কিছুটা জ্ঞানের প্রয়োজন দরকার। আচ্ছা, মানে রোগীর ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে? পরিবারের ক্ষেত্রে। আচ্ছা, জ্ঞানটা যদি আপনি ইউটিলাইজ করতে পারেন তাহলে অবশ্যই এটা ভালো থাকা সম্ভব। সঠিক চিকিৎসা নিতে পারবেন, সঠিক চিকিৎসা নিতে পূর্ণাঙ্গ পারবেন, চিকিৎসা নিতে পারবেন। পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে পারবো। আর পূর্ণাঙ্গ চিকিৎসা নিলেই যে হবে তা বিষয় না। আমার পারসেপশন অনুযায়ী সাইকোলজিক্যালভাবে একটু ভালোভাবে থাকলেই হয়তো বা আমার কাছে মনে হয় যে এই ট্রিটমেন্টটা সংযত করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে আমি সবসময় ওইটাকেই ট্রিটমেন্ট তো আমি রুটিন মেনটেন করি একটু, তার ফাঁকে দিয়ে আমি সাইকোলজিক্যালভাবে একটু ভালো থাকার চেষ্টা করি। সেক্ষেত্রে কিভাবে করেন সেটা? অন্য রোগীদের জন্য সেটা হলো যে আমার কাছে থ্যালাসেমিয়া রোগটা আমার কাছে খুবই সিম্পল রোগ মনে করি আমি। আচ্ছা, মানে এটা রোগই মনে হয় না, অনেক মরম ব্যাধিও বলা যায় অনেকের ক্ষেত্রে। আমার কাছে যতদিন আমি এই ট্রিটমেন্টটা গ্রহণ করতেছি ততদিন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে হতেই পারে, যে কোনো রোগ হতে পারে, রোগ হবে, এটা ট্রিটমেন্ট। মানে আপনি এটাকে খুব সহজ করে নিয়েছেন বা কখনো মনে হয় যে আপনি এটা জয় করেছেন? কখনো মনে হয় এটা আমি জয় করেছি। এটা একটা অসাধারণ একটি ব্যাপার যেটি আপনি নিজেই হয়তো আবিষ্কার করেছেন। এটি ছাড়া পথও তো নাই, আপনি অন্য পথে গেলে তো বরং দুশ্চিন্তা, কষ্ট, আপনি হেরে যাওয়ার আশঙ্কা থেকে যায় আর কি। অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, আপনি যেটি আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে আলোচনায় আপনি বলছিলেন যে আপনিও যখন শুরু করেছেন তখন পূর্ণাঙ্গ হাসপাতাল বা পূর্ণাঙ্গ সেন্টার পাননি, বা একটা এই ধরনের একটা আক্ষেপ বা যন্ত্রণা ছিল। মানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন কতটুকু পূর্ণাঙ্গ হতে পারলো বা যতটুকু হতে পেরেছে, মানে কোন কোন পার্সপেক্টিভ থেকে আপনি বলবেন যে সে পূর্ণাঙ্গ হওয়ার চেষ্টা করছে ফাউন্ডেশনটি? ধন্যবাদ। আমি যখন পিজিতে এমডি কোর্সে যখন ট্রেনিং নিই তো ওখানে একটা ডে কেয়ার সেন্টার ছিল। তো আমাদের সাথে প্রতি মাসেই তাদের সাথে দেখা হতো এবং খুব ক্লোজ একটা সম্পর্ক হয়ে গিয়েছিলো। তখন ওদের কাছে আমি জানতে পারি যে ও শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশনের জন্য পিজি হাসপাতালে আসে তদানীন্তন, আর তার রক্ত জোগাড় করতে হলে মোটামুটি পুরো ঢাকা শহর চষে বেড়াতে হয়। এবং তখন কিন্তু ওষুধ, আয়রন চিলেটের ওষুধগুলো ছিলই না, এবং এটা পুরোপুরি তখন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হতো। আমরা যেমন পরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ওইটা ইম্পোর্ট করার দায়িত্বটা কিছুটা বহন করেছি। আরও তার যদি চিকিৎসা লাগে তাহলে আবার আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ইন্ডিভিজুয়ালি যেতে হতো এবং তার ওষুধগুলো সম্ভবত পাওয়া যেত না। প্রায় দিনই দেখা যেত বাবা মারা আক্ষেপ করতো যে আমার সারাটা দিন চলে যায়, সপ্তাহে প্রায় 2-3 দিন চলে যায় এই বাচ্চাটার চিকিৎসা করতে। এবং এটা কিন্তু আমাদের সমাজের একটা বার্ডেন, দেশের জন্যও একটা বার্ডেন। কারণ আমরা কিছু প্রোডাক্টিভ আওয়ার যেটা আমাদের জীবনের, সেই প্রোডাক্টিভ আওয়ার এই বাবা মাগুলো লস করছে। তখন থেকে আমাদের মাথায় আমাদের মনে হতো আর কি, যদি এরকম একটা জায়গা পাওয়া যেত যেখানে আসলে পরে আর তাদেরকে এই দুশ্চিন্তাগুলো করতে না হয়। যেহেতু বাংলাদেশ একটি রিসোর্স কনস্ট্রেইন দেশ, আমরা জাতীয় পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে সবাই কনস্ট্রেইনের মধ্যেই আছি, তারপরও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন চেষ্টা করে যে অ্যাটলিস্ট মনে প্রাণে চেষ্টা করে, ফিনান্সিয়ালি হয়তো সবসময় পারে না, যাতে এই রোগীগুলো দীর্ঘদিন আমাদের সাথে আছে তাদের জীবনটা যেন সহজ হয়। আরেকটা কথা যেটা থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন বলে যে থ্যালাসেমিয়া রোগী যদি সঠিক চিকিৎসা নেয় তাহলে সে আপনার আমার মতো একটা নর্মাল লাইফ লিড করতে থাকে। যেটি হয়তো কিছু কথা আমরা নাজমুল হোসেনের কাছে শুনছি, কিন্তু আমি যদি আপনাকে একটা এমসিকিউ প্রশ্নের মতো করি যে আমরা যদি 100 ধরি প্যারামিটার, পূর্ণাঙ্গের দিক থেকে আপনি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনকে কত দিতে চান? নিজের ঢাক পেটানো আমার জন্য খুব কষ্টকর। আমি জানতে চাচ্ছি রোগীদের স্বার্থে জানতে চাচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করি, আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকে না। আমি যেমন ফিনান্সিয়াল ব্যাপারটাতেও আমাদের অনেক সজ্জন ব্যক্তি আছেন যারা আমাদের জাকাতের মাধ্যমে আমরা তাদের দরজায় যাই বা না যাই তারা নিজেরাই আমাদেরকে দান করেন, প্রতি বছর দান করেন। কর্পোরেট কিছু প্রতিষ্ঠান আছে তারাও ওই যে স্পন্সরশিপের মাধ্যমে হয়তো 10টা বাচ্চা, কেউ 100টা বাচ্চা বা আরও কোনো বাচ্চাকে সহায়তা করে।
আমি আসবো বা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ডাক্তার সাজিয়া ইসলাম, আপনার কাছে জানবো যে পূর্ণাঙ্গর যে প্যারামিটার আমরা বলছি, যেমন মনে করেন যে আমরা এখনো বাংলাদেশেই আমরা থ্যালাসেমিয়ার রোগীদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারছি না, দুই একটা সেন্টারে হয়তো করছে, নিশ্চয়ই এই সেন্টারেরও লক্ষ্য আছে যে তারাও এই বোন ম্যারোটা করতে চান, আজকে না হোক সেটা 10 বছর 15 বছর, সেই চিন্তাটা আছে কিনা? আমাদের এই চিন্তার আগে সবচেয়ে বড় চিন্তা যেটা হচ্ছে আগে প্রিভেনশন। যদি আপনি আমাকে সেন্টারকে পূর্ণাঙ্গ হতে হলে তো সেটাও মাথায় থাকার কথা। হ্যাঁ, সেটা থাকবে, কিন্তু আগে আমাকে কাজটা করতে হবে। সেই কাজটা হচ্ছে প্রিভেনশনটাতে আমাকে আমরা ফোকাস কেন করছি, যাতে নতুন কোনো একটা শিশু না জন্মায়। আর সেকেন্ড হচ্ছে যারা আছে তাদেরকে একটা বেস্ট একটা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলি দেওয়া। এইটা কভার আপ করার পর ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে রাখেন, আমাদের সেই ক্ষমতা আল্লাহ দেন, তাহলে অবশ্যই আমরা সেদিকেও চেষ্টা করব। আচ্ছা, অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, আমি জানতে চাই যে পূর্ণাঙ্গ কথাটা কেন বলছি। বাংলাদেশে আপনি যদি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকেও ধরেন, আমরা কথা বলার সময় বলি হচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, কিন্তু তারও কিন্তু মনে করেন একটা পরীক্ষা নিরীক্ষার জন্যে, কোনো একটা জটিল সার্জারির জন্য আরেক জায়গায় যেতে হচ্ছে। আমরা বিশেষায়িত কোনো হাসপাতালকে পূর্ণাঙ্গ আসলে বলতে পারছি না, কিন্তু কনসেপ্টটা পূর্ণাঙ্গ আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলতে চাই যে এটা অবশ্যই, এই লক্ষ্য তো অবশ্যই বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে আছে যে আমরা পূর্ণাঙ্গ হতে চাই, কিন্তু আমি যদি ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা বাদও দেই, মানে এই বিশেষজ্ঞের দিক থেকে বা অন্যান্য কোনো দিক থেকে কি আপনারা এখনও দেখেন যে যেই জায়গাতে আপনারা যেতে চান সেই জায়গাতে পূর্ণাঙ্গ হওয়া প্রয়োজন, মানে নিজেদের দিক থেকে কোন অভাবটা বোধ করেন? অবশ্যই অভাব তো বোধ করি। ফার্স্টে যেটা আমি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট থেকেই আসি, আমাদের সাথে আছেন মঞ্জুর মোর্শেদ স্যার, ওনাকে কিন্তু ওখানে আনা হয়েছিল বিএমটি করার জন্য। যাই হোক, সেটা অনেক পুরনো গল্প, কিন্তু আমাদের ইচ্ছা আছে। আমরা একটা সময় কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছেও গিয়েছিলাম যে আমরা চেয়েছিলাম যে থ্যালাসেমিয়ার জন্য একটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউট হোক। এখনও আমরা আশা রাখি যে ভবিষ্যতে হয়তো আমরা যেতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে থ্যালাসেমিয়া খুবই একটা কমপ্লিকেটেড রোগ, যার সাথে একজন গাইনোকোলজিস্ট, একজন নিউনাটোলজিস্ট, একজন পেডিয়াট্রিশিয়ান, একজন হেমাটোলজিস্ট এবং মেডিসিন এবং অর্থোপেডিক্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু আয়রন চিলেশনের ঘাটতির জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু এফেক্টেড হয়। যে ডিসিপ্লিনের বিশেষজ্ঞ আপনাদের সাথে নাই এখনো? আমাদের যেমন পেডিয়াট্রিশিয়ান নাই, এরকম পেডিয়াট্রিশিয়ান এবং হেমাটোলজিস্ট আছে, আমাদের 3 জন হেমাটোলজিস্ট আছেন আমাদের সাথে। আর গাইনোকোলজিস্ট আমরা কিছু কনসালটেশনের মাধ্যমে রাখছি, মানে আমাদের কাছে ওনাদেরকে রীতিমতো পাঠাই। বলি এই জায়গাটা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের থ্যালাসেমিয়া পেশেন্টদের যারা আয়রন ওভারলোডের ফলে তাদের যে বিভিন্ন অর্গানগুলোকে এফেক্ট হয়, হ্যাঁ, যেমন কার্ডিয়াক সাইট বলেন, এন্ডোক্রাইন সাইট বলেন, প্রত্যেকটা জায়গাতেই হয়। তো একটা পূর্ণাঙ্গ যেটা আপনি বলছেন যে পূর্ণাঙ্গ আমরা বলবো, তখনই বলবো যদি আমরা সেই সব জায়গাগুলোকে ওভারকাম করতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে এদের জন্য আমাদের হেল্প প্রয়োজন হয়, যেটা আমার মেডিসিন হেল্প লাগে, গাইনোকোলজিস্ট লাগে, এন্ডোক্রাইনোলজিস্ট লাগে, অর্থোপেডিক্স লাগে, কার্ডিওলজিস্ট লাগে, মানে লাগে না এরকম ডিসিপ্লিনই কম আসলে, প্রত্যেকটা সাইডই লাগে। এবং এটার জন্য আমাদের নিজস্ব কিছু লিয়াজও আছে, আমরা তাদের সাথে কমফোর্ট ফিল করি। যেমন হচ্ছে আমি এন্ডোক্রাইনের জন্য পিজিতে আমাদের একজন ম্যাম আছেন তানিয়া হক, তার কাছে আমি রেফার দিচ্ছি। এবং হচ্ছে হেপাটোলজিস্টের জন্য, যেহেতু হেপাটাইটিস সি বি এদের হয়, এই জন্য হচ্ছে এটার জন্য আমি হচ্ছে আরেকজন স্যারকে আমাদের, কিন্তু মানে এই যে আপনারা পাঠাচ্ছেন, ওনারা হয়তো আপনার সেন্টারে আসছে না, কিন্তু এমনও তো অসংখ্য ডাক্তার আছেন যাদেরকে যদি আপনি থ্যালাসেমিয়ার ক্রাইসিসটা বুঝাতে পারেন, তিনি আপনার সেন্টারে এসে সময় দিয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করছি যে আমরা একটা সেরকমই, এটা আমাদের স্বপ্ন যে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই আমরা তাদেরকে কনসালটেশনের জন্য রাখবো এবং তারা আমাদের সার্ভিস দিয়ে যাবে এবং আমার পেশেন্টগুলো এখান থেকে সেই জিনিসটা যাবে যাতে আমার পেশেন্ট অত দূরে তাকে যেতে না হয়। এটা আমাদের প্ল্যানে অবশ্যই আছে এবং আমরা এটা চেষ্টা করতেছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় তো একটা প্রতিবদ্ধকতা আছে, ফিনান্সিয়াল ব্যাপার আছে, সব কিছুই আছে। তো এটা আমাদের, আমরা যেমন বাংলাদেশে
অসংখ্য ডাক্তার দেখেছি। আমরা যদি অধ্যাপক সাহেব আক্তারের কথা বলি, হয়তো উনি হাজার হাজার তো তেমন সাহেব আক্তার নেই, আছে তো। আপনি যদি মনে করেন যে অধ্যাপক রওশনারা বেগম, শিশুদের মধ্যে অসংখ্য আছে যাদের সঙ্গে আপনারা হয়তো কোনো না কোনো কোলাবোরেশনে কাজ করেন। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ডিসিপ্লিনে যদি এরকম মানুষ খুঁজে বের করা যায় যে কে আমাকে 2টা দিন সময় দিয়ে যাবে বা কে আমাকে 1 ঘন্টা, মানে এইটার প্ল্যানটা নিলে বোধহয় এরকম মানুষের অভাব হবে না যারা এরকম একটা সেন্টারকে, যারা মানুষের জন্য কাজ করছেন তাদেরকে হয়তো সহযোগিতা করবেন। আমি আসবো আপনার কাছে, মোহাম্মদ নাজমুল হোসেন, আপনার কাছে জানতে চাই, আমি মনে হয় প্রথম কোনো থ্যালাসেমিয়া রোগীর কাছে শুনলাম আজকে যে তিনি এটাকে কোনো রোগই মনে করছেন না, মানে এটা জীবনের সাথে তিনি নিয়ে ফেলেছেন যে না, এটা নিয়ে আমাকে চলতে হবে। যারা এখনো মনে করছেন, যারা এখনো এই সাফারিংসের মধ্যে আছেন, তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ, আপনি তাদেরকে কি বলতে চান? তাদেরকে আমি আমার মতো করেই বলবো। তাদেরকে বলবো হলো যে প্রথম কথা হলো যে তারা একটা কাজের মধ্যে ব্যস্ত থাকা দরকার। আসলে কাজে ব্যস্ত না থাকলে কিন্তু আপনাকে দুশ্চিন্তা সবসময় বয়ে বেড়াবে। খুবই ভালো বলেছেন। সুতরাং তাদেরকে একটা কাজে ব্যস্ত থাকা দরকার। সেটা যদি অন্য পড়াশোনা যদি না হয়, অন্য কাজে ব্যস্ত থাকতে পারে, তবে সেক্ষেত্রে পড়াশোনাটাই সবচেয়ে বেস্ট। পড়াশোনার মাধ্যমে তার রোগটাও সম্বন্ধে সে বুঝতে পারবে, সে অনুযায়ী সে ট্রিটমেন্ট নিতে পারবে, সে অনুযায়ী সে চলতে পারবে, সেভাবে নিজেকে ডেভেলপ করতে পারবে। আচ্ছা, আর যদি তা না করতে পারে তাহলে অন্য কাজও করতে পারে। সে কাজের মাধ্যমে তাকে এই রোগ থেকে বুলা থাকা যায়। আর পাশাপাশি মানে আমাদের ম্যামদের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ফলো করলে আশা করি এই রোগটা মোটামুটি সংযত রাখা যায় এবং আগামী দিনে থ্যালাসেমিয়া পেশেন্টরাই ভালো কিছু করতে পারবে। যেমন আমি দেখেছি যে থ্যালাসেমিয়ার যে পেশেন্ট নিজে ভালো স্ট্যাটাস দিতে পারে ফেসবুকে, তার জন্য রক্তের অভাব কিন্তু হয় না, তার জন্য টাকার অভাবও হয় না। মানে সেই জায়গা থেকেও তো একটু শিক্ষিত হতে পারলে বা একটু মানুষের সাথে যোগাযোগের দক্ষতা থাকলে বরং এটি তার জন্য উপকার হয়। আমরা আসবো, আমরা শেষ বিরতি নিয়ে আলোচনা ফিরছি আবারও। অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, আপনার কাছে জানবো, ভীষণ ভালো লাগছে যে আপনারা মানুষের জন্য কাজ করছেন, ব্যাপকভাবে চেষ্টা করছেন, এবং আমি যতদূর জানি আপনার চেম্বার প্র্যাকটিস নেই, আপনি চান যে এক থ্যালাসেমিয়া রোগীদের জন্য জীবন উৎসর্গ করতে। আমি আপনার কাছে জানতে চাই যে মানে এই থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য আসলে আর কি করা দরকার, যেই চ্যালেঞ্জগুলো আমরাও নিতে পারি আর কি সাংবাদিক হিসেবে আপনাদের সাথে। আমি প্রথমেই বলবো সরকারি পর্যায়ের কথা, যেমন থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসটা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত। এখানে আরেকটা জিনিস ছিল যে আমার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই, 64 ডিস্ট্রিক্ট থেকেই আমার রোগী আসে, তাতে আমি বুঝি যে থ্যালাসেমিয়াটা সারা বাংলাদেশ ব্যাপী। আমরা চাই যে সরকারি পর্যায়ে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেলে যদি 2টা শয্যা তারা ফ্রি করে দিত এবং থ্যালাসেমিয়া রোগীর ব্লাড ট্রান্সফিউশনের যেই কস্টটা ওটা যদি গভর্নমেন্ট করে দিত, তাহলে আমাদের থ্যালাসেমিয়া রোগীর বার্ডেন একটু কমতো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা অ্যাওয়ারনেস করতে চাই। আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ থ্যালাসেমিয়া মুক্ত হবে, সাইপ্রাসের মতো। তো এটা হচ্ছে খুব কঠিন কোনো জিনিস না। ওরা যেটা করেছিল যে বিয়ের আগে রক্ত পরীক্ষা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হয়তো একটু ভিন্ন, কিন্তু তারপর আমরা চেষ্টা করে যেতে পারি। মানে কিন্তু এই যে একটা আইনের মধ্যে একটা ক্লজ দেয়া বা মানে এটা কেন হয় না? এটা দিলে তো এই বাংলাদেশের তো হাজার হাজার কোটি টাকা বেঁচে যাওয়ার কথা, এটা কেন? এই আইনটা কিন্তু আছে, আইনটা আছে, কিন্তু কেউ মানে না। আর যেটা হচ্ছে প্রচারটা কম। এখন আমরা আপনার মাধ্যমেই আমি বলতে পারি, যদি সরকার এটা প্রচারেরটা ফ্রি করে দিত সরকারের প্রতিষ্ঠানগুলোতে, সেটা বাংলাদেশ বেতার হোক, টিভি হোক, এবং আপনারা যারা বেসরকারি আছেন তারা যদি সবাই মিলে যদি একটা সমন্বিত প্রচেষ্টা করা যায়, তাহলে আমি আশা করি যে একদিন বাংলাদেশ থ্যালাসেমিয়া মুক্ত হবে। আচ্ছা ডাক্তার সাজিয়া ইসলাম, তার থেকেও কি অনেক বেশি গুরুত্বপূর্ণ না যে সরকার বলল এগুলো তো চলবেই, যে বাংলাদেশের আপনি যদি 2 কোটি মানুষের পরীক্ষাও যদি করতে যান, যদি একটা ঘোষণা দিয়ে দেওয়া হয় যে ঠিক আছে আপনার সিবিসি পরীক্ষা আমরা ফ্রিতে করে দেব, বা অথবা যাদের সিবিসিতে দেখা গেল যে মানে এই সন্দেহভাজন রোগী আছে তাদের নেক্সট পরীক্ষাটা আমরা ফ্রি করে দিলাম, এতে যত খরচ হয় তার তো মনে হয় 20-30 গুণ বেশি খরচ হয় খালি এই রোগীদের পেছনে, তাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তাদের ট্রিটমেন্ট, জাকাত ফান্ড, স্পন্সর,
এইটা বরং সহজ কিনা, এই ব্যাপারে আপনারা কখনো আওয়াজ তুলেছেন কিনা? পরীক্ষাটা আমরা কিভাবে ফ্রি করতে পারি আর কি, যারা বাহক আছেন বা সন্দেহভাজন যারা আছেন? এই ক্ষেত্রে আমি একটু অ্যান্সারটা দিতে চাই, কারণ সরকারের আমরা মাঝে মাঝে আমাদেরকে ডাকেন থ্যালাসেমিয়া রোগীর জন্য। সরকারের একটা থট প্রসেসে ছিল মিনিমাম 8টা সেন্টার ওনারা করবেন যেখানে থ্যালাসেমিয়া রোগীর বিনামূল্যে শনাক্ত করা হবে এবং তাদেরকে চেষ্টা করা হবে। এই প্রসেসটা যদি অব্যাহত থাকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে। প্লিজ ডাক্তার সাজিয়া ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আপনারা এখনো কোন দিক থেকে সংকট ফিল করেন? মানে আরো বেশি রোগীকে সেবা দিতে চান, আরো বেশি রক্ত ম্যানেজ করতে চান, আরো ওষুধের সাপ্লাই দিতে চান, কি চান? আমি সবচেয়ে বেশি সংকট বোধ করি ব্লাড নিয়ে। ব্লাড নিয়ে, যেই ব্লাড মানুষের শরীরে আছে কিন্তু মানুষ যেটা আমরা দিচ্ছে না। তৈরি করতে পারি না। কেউ যদি আমাদেরকে দাতা, সে যদি স্বেচ্ছায় দেয় তাহলে আমরা পাই, এটা তো আসলে তৈরি করার কোনো কিছু নাই। আরেকটা হচ্ছে বরং ফিনান্সিয়াল, যেটা ওই দাতাই বরং উপকৃত হয়, তার শরীরে কোনো রোগ আছে কিনা সেটা সে সহজেই জানতে পারে একটা ইন্টারভেলে। আর এইটা একটা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমার প্রচন্ড গরিব পেশেন্ট আছে যারা খুব দূর থেকে আসে, অনেকে আসে আমাদের সেন্টারে আসতে পারেন না। তারা, আমি যখন চিকিৎসাতে যাই, আমি যেটা সবচেয়ে বেশি ফেস করি, একটা কনসালটেন্সিতে যখন আমি তাকে বলি আপনি 3 মাস পরে আসেন, সে তখনই বলে 3 মাস পর আপা এত দূর থেকে আসবো, বাস ভাড়া, এটা ওইটা অনেক কিছু, এবং সেটা যে তারা দেখা যায় অনেক সময় 6 মান্থ, 1 বছর পরে আসা, একটা মানে রেগুলারিটিটা থাকে না তখন। এবং এই যে ড্রপ আউট হয়ে যায় এরকম পেশেন্ট কেমন আপনাদের? ড্রপ আউট হয়ে যেতে আমরা দেই না, আমরা ট্রাই করি যে পেশেন্টগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাদেরকে আবার ফোন কল করে ট্রাই করি যে সে কেন আসছে না, তার কোন জায়গাটায় প্রবলেম। তো এগুলো করতে যেটা আমি ফিল করি যে আমাদের আর্থিক জায়গাটা যদি আমরা তাদেরকে ওই জায়গাগুলোতে সাপোর্ট দিতে পারি তাহলে তাদেরকে আমরা আরো বেশি। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন তো একটা নন প্রফিট অর্গানাইজেশন। জি, আমি শেষ প্রশ্ন করব মোহাম্মদ নাজমুল হোসেন। কখনো কখনো মানুষের নিজের ঘরের চেয়েও, যেখানে সে সেবা নেয়, এত একটা বিশাল, এটা একটা বড় পরিবার হয়ে যায়। মানে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এই হৃদয়ের ভেতরে কত বড় জায়গা করে নিয়েছে, এবং জীবনের এই সব জায়গাতে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন কিভাবে, মানে এই বৃত্তের মধ্যে আপনি কিভাবে আটকে গেছেন? আসলে পরিবারের পরে যদি কোনো স্পেস থাকে সেটা হলো থ্যালাসেমিয়া পরিবার। জি, থ্যালাসেমিয়া পরিবার, যে বিশেষ করে এখন যে রানী আমাদের সাজিয়া ম্যাম, উনি আরও কিছু এমপ্লয়ার আছে ওখানের, তো ম্যাক্সিমাম এমপ্লয়ারই একটা পরিবারের মতো এখন আমরা হয়ে গেছি। মনে হয় ওদের বিরুদ্ধে আঙ্গুল তুললে মনে হয় যে আমার বিরুদ্ধে আঙ্গুল তুলছে, এটা মনে হয়, যেটা রিয়েলিটি। আর এটাই তো, এর থেকে তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে সব কথাই তো আসলে বলা হয়ে গেছে যে এই আপনি যারা কথা শুনছি, তারা যদি শুধুমাত্র মনে করি যে এক ব্যাগ রক্ত আমরা দিতে চাই, কিছু মানুষ আছে যারা রক্তের অভাবে তাদের জীবন জুড়ে হাহাকার, তারা হয়তো বাঁচার আকুতি করছেন। আমরা সেই জায়গায় 3 মাস 4 মাস বা বছরে একবারও যদি মনে করি যে আমরা রক্ত দিব, অথবা যিনি এখনও রক্ত দেননি তিনি যদি মনে করেন আমি রক্ত দিয়ে এটা শুরু করব, মানুষের একটি জীবন বেঁচে যায়। কিন্তু এর মাধ্যমে আপনি আরও কত পথ দিয়ে আসলে বেঁচে যাবেন সেটা তো কল্পনা করতেই পারেন। তো আমরা আশা করব যে আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে, আমাদের বাংলাদেশে রক্তের অভাবে কোনো শিশু, কোনো কিশোর, কোনো যুবক কেউ যেন প্রাণহানির শিকার না হয়, সেই প্রত্যাশায় আপনার সহযোগিতা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।